হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম ওয়াংলিং এর ফাইট মাস্টার ট্যাং এর সাথে হয়ে যায়। মাস্টার ট্যাং তার পুরো পাওয়ার ব্যবহার করে ওয়াংলিং এর উপর ভারী পড়তে থাকে, যেটা দেখে ওয়াংলিং তার প্যারেন্টস এর সোল বাঁচায় এখান থেকে ভাগার চেষ্টা করে, কিন্তু সে এটা করতে পারে না, তাই সে এখানে মারা যায়। আর ওদিকে মাস্টার সিতোনান ওয়াংলিং এর সোলকে এক্সঅফ করে এক্সট্রা সেলেস্টিয়াল ব্যাটেল ফিল্ডের ভিতর চলে যায়, যেখানে সে স্পেস ক্র্যাক টাইম পোর্টাল ব্যবহার করে ওয়াংলিং এর জান তো বাঁচায় ফেলে, কিন্তু সে নিজেই ডিপ স্লিপে চলে যায়। তো এখন সামনে তো নেক্সট এপিসোডের শুরু এক্সট্রা ব্যাটল ফিল্ড থেকে শুরু হয়, যেখানে আমরা জানতে পারি এখানে আসলে এত ট্রেজার কোথায় থেকে আসছে, যেখানে এনশিয়েন্ট সেট আর ট্রোল সেটের ভিতরে একটি ভয়াবহ ফাইট শুরু হয়, যে ফাইটের সময় অনেক বেশি মানুষরা মারা যায়, ইভেন কি তখনও স্পেস ক্র্যাক টাইম পোর্টাল ছিল, যেটা কিনা এনশিয়েন্ট সেটের মানুষ বা ট্রোল সেটের মানুষদের এক্সঅফ করে সোলে ট্রান্সফার করে দিত। তাই কিছু হাজার বছর পর এনশিয়েন্ট সেট আর ট্রোল সেটের ভিতরে একটি বোঝাপড়ার কথা হয়, যার পরে তারা কখনোই আর ফাইট করে নাই, উল্টা তারা সবাই মিলে কাল্টিভেশন অ্যাসোসিয়েশন ক্রিয়েট করে ফেলে, যেটা কিনা প্রতি 500 বছর পর এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটেল ফিল্ডকে আনলক করে, যেন বাইরের কাল্টিভেটররা যত বেশি চায় তত বেশি ট্রেজার কালেক্ট করতে পারে। আর এভাবে দোনো সেটের ওয়ারিয়ারদেরই অনেক বেশি লাভ হবে। আর এসব জানার পর সিন শিফট হয়ে প্রেজেন্টে চলে আসে, যেখানে ওয়াংলিং এর শুধু সোলই জীবিত ছিল, আর যেখানে কিছু খারাপ আত্মারা ওয়াংলিং এর সোলকে এক্সঅফ করার চেষ্টা করে, কিন্তু ওয়াংলিং তো তাদের উপরে ভারী পড়ে যায়, কারণ সে ক্ষমতাবান ছিল, তাই সে ওখানে থাকা উপস্থিত ওয়ান্ডারিং সোলকে এক্সঅফ করে নিজের ক্ষমতাকে বাড়ানো শুরু করে দেয়, যেটা কিনা তার সোল পাওয়ারকে রিস্টোর করতে সাহায্য করতেছিল। আর এভাবে কিছুক্ষণ আশেপাশের ওয়ান্ডারিং সোলকে এক্সঅফ করার কারণে ওয়াংলিং এর সোল পুরোপুরি রিকভার হয়ে যায়। আর জ্ঞান ফেরার পর ওয়াংলিং এভাবেই আগামী 7 বছর পর্যন্ত ওয়ান্ডারিং সোলকে এক্সঅফ করতে থাকে, যেন সে স্পেস ক্র্যাক টাইম পোর্টাল থেকে বাইর হওয়ার যোগ্য হতে পারে। কিন্তু ওয়াংলিং নিজেকে যত বেশি শক্তিশালী করুক না কেন, সে নিজেকে স্পেস ক্র্যাক টাইম পোর্টাল থেকে বাইর করতে পারতেছে না। এখানে ওয়াংলিং কে এসব করতে দেখে হঠাৎ করে আমরা দেখি এখানে আরেকটি পাওয়ারফুল সোল ওয়ারিয়ার চলে আসে, যে কিনা ওয়াংলিং কে দেখে খুশি হয়ে বলে, ওয়াও, এত বছর পর আমি একটি নতুন বন্ধু খুঁজে পেলাম। ওয়াংলিং ও এখানে নিজের মতন একটি সোল দেখে একটু সারপ্রাইজ হয়ে যায়, সে অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কত বছর ধরে বন্দি আছো? যেটা শুনে ওই সোল বলে, আমি এখানে আছি প্রায় 40,000 বছর থেকেও বেশি হয়ে গেছে, এখান থেকে বাইর হওয়ার কোনো রাস্তা নাই, কারণ এই স্পেস ক্র্যাক গুলাকে শুধু বাইরে থেকে ওপেন করা যায়, ভিতর থেকে ওপেন করার কোনো রাস্তা নাই। আমার হিসাবে তো তোমার এখানে থাকা ওয়ান্ডারিং সোল গুলাকে এক্সঅফ করা উচিত, এভাবেই তুমি জীবিত থাকতে পারবে, আর এটা ছাড়া আমাদের কাছে এখন আর কোনো উপায় নাই। আর যদিও ক্র্যাক টাইম পোর্টালকে ওপেন করতে চাও, তাহলে তাদেরকে প্রথম দুর্বল করতে হবে, যেটা কিনা বাইরে থাকা মম ওয়ারিয়াররাই করতে পারবে, তুমি করতে পারবে না, কারণ বাইরে থাকা ওয়ারিয়াররা যত বেশি ট্রেজার কালেক্ট করবে এই সিল তত বেশি দুর্বল হতে থাকবে, আর এটা তো তোমার কোনো কিছুই করা লাগবে না। যেটা শুনে ওয়াংলিং তো তাকে বলে, তুমি এইমাত্র এখন কি বললে? যদি বাইরে থাকা ওয়ারিয়াররা যত বেশি ট্রেজার কালেক্ট করবে তাহলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। এটা বলার সাথে ওয়াংলিং নিজের কনসিয়াস একটা ছোট টুকরা আলাদা করে ফেলে, যেটা কিনা কোনো ট্রেজারের থেকে কম নয়। আর ওদিকে উপস্থিত ওই সোলটি তো ওয়াংলিং এর প্ল্যানের ব্যাপারে কিছুই বুঝতে পারে না, কিন্তু এখন আমরা দেখি ওয়াংলিং জানতো সে এখন কি করবে। এরপর নেক্সট সিন, ওয়াংলিং কিছু ক্র্যাক টাইম পোর্টালের সামনে বসে নিজের কনসিয়াসনেস এর ছোট ছোট টুকরা বাইরে পাঠাচ্ছিল, যেটাকে বাইরে থাকা ওয়ারিয়াররা ট্রেজারের মতন ক্লেম করবে। আর হয়তো ওয়াংলিং এভাবে স্পেস সিল গুলাকে দুর্বল করতে চায়, যেন সে এখান থেকে একদিন বের হতে পারে। আর ওয়াংলিং একটা না এসব কিছু বছর ধরেই করে। আর ওদিকে থাকা ওই সোল ওয়ারিয়ার ওয়াংলিং কে বলে, এসব করা বন্ধ করো, এসব করার কারণে তোমার সোল ধীরে ধীরে দুর্বল হতে যাইতেছে, আমার মনে হয় না তুমি এখান থেকে জীবিত ফিরতে পারবে। ভাবো তুমি সিলটাকে দুর্বল করে দিয়েছো, এখান থেকে তুমি বাইরেও চলে গেছো, তারপরেও তুমি একটি সোল বডি হয়ে রয়ে যাবে, তোমার কাছে কোনো রিয়েল বডি থাকবে না। আর অবশ্যই তোমাকে সার্ভাইভ করতে হলে একটি রিয়েল বডি লাগবে, যেটা কিনা খোঁজা একটু কষ্টকর হতে পারে। কিন্তু ওয়াংলিং ওই ছেলেটির কথা ইগনোর করে এভাবে তার চেষ্টা চালায় যায়। এরপর সিন শিফট হয়ে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটেল ফিল্ডের বাইরের দিকে চলে আসে, যেখানে আমরা একজন ইমমর্টাল ছেলে কিং জ্যাংকে দেখি, যে কিনা ট্রেজার কালেক্ট করতেছিল, আর সে ওয়াংলিং এর একটি কনসিয়াসনেস এর টুকরাকে ধরে ফেলে, যেটা দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে এটাকে পরে রিফাইন করে নিজেকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। তখনই আমরা দেখি আরেকটি ছেলে জু হাও চলে আসে, যে কিনা আসার সাথে কিং জ্যাং এর থেকে ওই কনসিয়াসনেস এর টুকরাটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। সে বলে, এই কনসিয়াসনেস এর টুকরা আমাকে দিয়ে দাও, আর তারা দুইজনে এভাবেই ফাইট করে। আর তখনই হঠাৎ করে 3 নম্বর ছেলে গি ইয়াং ও চলে আসে, যে কিনা জু হাও এর পার্টনার। সে তাকে বলে, দেখো এটা অনেক বেশি খারাপ কথা, তুমি এভাবে অন্য কারো ট্রেজার কেড়ে নিতে পারো না। যার সাথে সে আরো বেশি ভালো হওয়ার অ্যাক্টিং করে বলে যে এই ট্রেজারটাকে প্রথম দেখেছে সেটা তো তারই হওয়া উচিত। যেখানে এসব কথা শুনে কিং জ্যাং এর তো অনেক বেশি রাগ উঠে যায়। সে জু হাওকে বলে, এই ট্রেজার আমার, তো আমাকে ফেরত দাও, না হয় না পারতে আমার
সবচেয়ে বেশি পাওয়ারফুল অ্যাটাক তোমার উপর করতেই হবে। যেটা বলার সাথে সে নিজের লোটাস ট্রেজার অ্যাক্টিভেট করে ফেলে, যেটা সাহায্যে সে জো হাও এর উপর অ্যাটাক করবে। জো হাও নিজের স্পেশাল স্পেয়ারসে ওই অ্যাটাকটাকে ব্লক করার চেষ্টা করে, কিন্তু ওই অ্যাটাকটি অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাই সে গিয়াংকে বলে এখন মস্কারি করা বন্ধ করো আর আমার সাহায্য করো, না হয়তো আমি এখানে মারা যাব। যেটা শুনে গিয়াং কিংজিং এর উপর অ্যাটাক করে দেয়, যেখানে সে ধোকার সাহায্যে কিংজিং এর নিজের সোয়াদ দিয়ে জান নিয়ে নেয়। আর কিংজিং এই ধোকাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু ওদিকে গিয়াং কিংজিং এর স্টোরেজ ব্যাগ নিয়ে বলে আমাকে ক্ষমা করে দিও, এখানের নিয়ম এটাই, আমরা ক্ষমতা পাওয়ার জন্য যে কেউই জান নিতে পারি আর তোমাকে এভাবে কারোর উপরই বিশ্বাস করা উচিত নয়। এসব বলে গিয়াং ওই স্টোরেজ ব্যাগ থেকে ওই কনসিয়াসনেসটা বাইর করে ফেলে, যেটা কিনা তার কাছে অনেক একটা দামি ট্রেজার মনে হচ্ছিল। আর সে অবাক হয়ে এটাই ভাবতেছিল এই ট্রেজার গুলো আসতেছে কোন জায়গা থেকে। যেটা শুনে জু হাও তো ওদিকে বলে আমাদের এটাতে কি আসে, আমরা তো শুধু এতটুকুই জানি এই ট্রেজারটা অনেক বেশি দামি, যেটাকে আমরা নিজের জন্য ব্যবহার করতে পারি আর এই ধরনের ট্রেজার এখানে অনেক বেশি আসতেছে। এরপর সিন শিফট হয়ে কাল্টিভেশন অ্যালায়েন্স উপর চলে আসে, যারা কিনা এই এনার্জিটাকে নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। তাই তারাও বুঝতে পারতেছিল না হঠাৎ করে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ডের ভিতরে এই ধরনের এনার্জি হঠাৎ করে কোথায় থেকে আসতেছে। ট্রোল মেসেঞ্জারও ওখানে বসেছিল, যে কিনা বলে আমি নিজেও জানি না এসব কেন হচ্ছে, আর এসব এনার্জি আর ট্রেজারের কারণে এক্সট্রা ব্যাটল ফিল্ড অনেক বেশি আনস্টেবল হয়ে গেছে। তার মানে ভিতরে যদি সবকিছু এভাবে চলতে থাকে তাহলে ভিতরে থাকা কাল্টিভেটররা মারা যাবে। তাই এসব কথা ভাবে তারা ডিসাইড করে 3 দিন পরে টেলিপোর্টেশন পোর্টাল ওপেন করে দিবে, যেন এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ড থেকে সমস্ত ওয়ারিয়াররা বাইরে চলে আসতে পারে। তারপর আমরা ওখানে যাই ওই সমস্যাটাকে চেক আউট করবো, তারপর এটাকে সমাধান করার চেষ্টা করব। তাদের ভিতরে এই ডিল হয়ে যায় আর সিন শিফট হয়ে আবারও ওয়াংলিং এর উপর চলে আসে, যে কিনা তার সোল কনসিয়াসনেস এর টুকরাকে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ডে পাঠাচ্ছে, যার সাথে তার সামনে থাকা ক্র্যাক টাইম পোর্টাল গুলোকে বড় হতে দেখে সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই সিল গুলা দুর্বল হচ্ছে। আর ওদিকে আমরা এক্সট্রা ব্যাটল ফিল্ডে মা লিয়ান নামের একটি ছেলেকে দেখি, যার ভাগ্য ওয়াংলিং এর সাথে জোড়া লেখা হয়ে গেছে, কিন্তু সে তো এই ব্যাপারে কিছুই জানতো না। উল্টা সে তো খুশি হয়ে ভাবছিল সে এত বছরে এখানে থেকে অনেক বেশি ট্রেজার কালেক্ট করে ফেলেছে, আর কিছুদিন পর তো টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হচ্ছে, সে সুস্থ জীবিত তার ঘরে ফিরে যেতে পারবে। তাই এখন সে তার বোনের সাথে দেখা করতে চায়, কারণ সে এখানে অনেক বেশি বছর কাটাই দিছে আর তার ওয়ার গড টেম্পলের কথা অনেক বেশি মনে পড়তেছে। যেখানে এসব কথা ভেবে মা লিয়েন একটি কনসিয়াসনেস এর টুকরার পিছন নিতেছিল, আর তখনই হঠাৎ করে তার সামনে গি ইয়াং চলে আসে, আর দেখতে দেখতে পিছন দিক দিয়ে জু হাওয়া টেলিপোর্ট করে চলে আসে, যারা কিনা তাকে ঘিরে ফেলে। এখানে এসব দেখে তো মা লিয়েন অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ সে এখানে তাদের নাম অনেক বেশি শুনে রাখছে। সে জানতো তারা দুজন মানুষকে মারে তাদের ট্রেজারকে হাসিল করতেছে। মা লিয়েন এখন এত বেশি পাওয়ারফুল ছিল না, সে একা তাদের দুজনকে হারাতে পারে। সে তার মনে এটাই ভাবতেছিল এখান থেকে যে কোনো কিছু করে হোক এখান থেকে জীবিত ফিরতে হবে। তখনই গি ইয়াং সামনের দিকে আসে বলে এই ট্রেজারটা কি তোমার, তুমি এই ট্রেজারটাকে কি নিতে চাচ্ছিলে? তাই মা লিয়েন তো বলে না না, এই ট্রেজারটি আমার নয়, আপনি এটা রাখতে পারেন, আমি তো শুধু একজন জুনিয়র, তাই আমার কোনোই হক হয় না এখানে সিনিয়ররা থাকতে আমি কোনো ট্রেজার হাসিল করতে পারি। যেটা শুনে বেশরম জু হাও তো বলে তুমি একদমই ঠিক বলেছ, তাই আমি ভাবতেছিলাম তোমার কাছে বাকি যে ট্রেজার গুলো আছে সেগুলো আমাকে দিতে পারো। আর ওদিকে গি ইয়াং ও ঠিক এরকমই বলতেছিল, যেটা শুনে মা লিয়েন না চাইতো তার সোয়ার্ড গি ইয়াং কে দিয়ে দেয়, যার সাথে মা লিয়েন তার স্টোরেজ ব্যাগ বাইর করে জু হাও কে দিয়ে দেয়। এখানে সে তার সবকিছুই দিয়ে দিচ্ছে। সে এখানে উপস্থিত ওই দুইজনকে বলে আমি এই ট্রেজার গুলা কালেক্ট করার জন্য পিছনে অনেক বেশি বছর নষ্ট করে ফেলেছি, কিন্তু আমি আপনাদের সাথে শত্রুতা করতে চাই না, আমি তো শুধু জীবিত থাকতে চাই, আমার কোনো ট্রেজারও লাগবে না। 3 দিন পর টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হবে, আমি তো শুধু আমার ফ্যামিলির কাছে ফেরত যেতে চাই। এখানে মা লিয়েনের এসব কথা শুনে জু হাও তো বলে তুমি তো আমার কাছে অনেক একটা ভালো মানুষ মনে হচ্ছ, যার সাথে তুমি অনেক বেশি চালাক, তুমি আমাদের সাথে শত্রুতা করো নাই, এর জন্য আমি তোমাকে এখান থেকে জীবিত যেতে দেব। যেটা শুনে মা লিয়ন তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে এখান থেকে যেতেই যাবে তখনই আমরা হঠাৎ করে দেখি গি ইয়াং তার স্পিরিচুয়াল শট মা লিনের আর পার করে দেয়। তাই মা লিয়ন তো এটা দেখে তার চোখকেই বিশ্বাস করতে পারতেছিল না। আর ওদিকে জু হাও আর গি ইয়াং তো আরেকটি ট্রেজার দেখে তার পিছনে রওনা হয়ে যায়। যাওয়ার সময় গি ইয়াং হেসে বলে ওই জোকারটা কি ভাবছিল আমি তাকে এখান থেকে জীবিত যেতে দেব? জু হাও হেসে গি ইয়াং কে এটাই বলতেছিল সে এটা ভাবতে কিভাবে পারে, আমিও তাকে দ্রুত জানা মারতেই যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার আগে প্রথমে এটা করে ফেলছো। যেখানে তারা এসব বলে মা লিয়েনকে নিয়ে মশকারি করতে থাকে। আর ওদিকে আমরা মা লিয়েনকে দেখি যার অবস্থা তৎক্ষণে অনেক বেশি খারাপ হয়ে গেছিল, সে তার সামনে তার মৃত্যুকে দেখতে পারতেছে। তখনই তার সামনে হঠাৎ করে অনেক বেশি টেলিপোর্টেশন পোর্টাল ওপেন হওয়া শুরু করে দেয়, যেগুলোর ভিতর থেকে ওয়াংলিং কোনো সময় বাইর হয়ে আসতে পারে। আর ওয়াংলিং তো তার সাথে কথা বলারও চেষ্টা করে, যেটা দেখে মা লিয়েন তো বলে আমি জানি তুমি অনেক বেশি পাওয়ারফুল, তাই ওই দুই ছেলেকে মেরে
মেরে ফেলার জন্য আমাকে সাহায্য করো। তুমি যেটাই চাইবে সেটা দেওয়ার জন্য আমি একদমই রেডি। ওয়াংলিং তার এসব কথা শুনে জবাব দিয়ে বলে, আমায় তোমার বডির প্রয়োজন হবে, কারণ এখন মাত্র আমি শুধু একটা সোল। তখনই আমি নিজেকে শক্তিশালী করে ওদের জান নিতে পারি। তাই মা লিয়ান তো বলে, আমি তো এমনি মারা যাচ্ছি, এই শরীর আমার এখন কোনোই দরকার নেই। যদি মরার আগে আমি তাদের দুইজনকে মারতে পারি তাহলে আমি শান্তিতে মরতে পারবো। তাই আমরা দেখি তাদের দুইজনের ভিতরে একটি ডিল হয়ে যায়। মা লিয়ান তার বডি দিবে আর তার বদলে ওয়াংলিং ওই দুই ছেলেকে জানে মেরে ফেলবে, যেন সে মা লিয়ানের প্রতিশোধ নিতে পারে। আর এসব বলার পর ওয়াংলিং ওই পোর্টাল থেকে বাইরে চলে আসে, আর যেটার সাথে এই ওয়াংলিং এর সোল মা লিয়ানের বডির ভিতর ইন্টার হওয়া শুরু করে দেয়, যার কারণে মা লিয়ানের তো অনেক বেশি কষ্ট হচ্ছে, কিন্তু সে এখন এই কষ্টটাকে সহ্য করার জন্য প্রস্তুত হয়েছিল। আর কিছুক্ষণ পর এটার সাথে মা লিয়ানের গল্প এখানের জন্যই সবসময় শেষ হয়ে যায়। আর ওদিকে মা লিয়ানের বডির উপর ওয়াংলিং এর সোল কন্ট্রোল করে ফেলে, তার মানে এটা ওয়াংলিং এর একটি নতুন শরীর, যার সাথে আমরা দেখি ওয়াংলিং এর বডি থেকে অনেক বেশি টেরিফাইং এনার্জি আনলিশ হচ্ছিল, যার সাথে ওয়াংলিং বলে, আমার লেভেল ব্রেক তো হয়ে গেছে। এখন ওয়াংলিং তার ফাউন্ডেশন স্টেজে লেস স্টেজে চলে গেছে, যার সাথে ওয়াংলিং তার কনসিয়াসনেস এর টুকরোকে গ্যাদার করা শুরু করে দেয়, যেগুলো এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ডের ভিতর ছড়াই রাখছিল। যে সোলের পিসেস গুলো ওয়াংলিং এর বডির কাছে আসতেছে, আর এখন তার বডির কাছে অনেক বেশি এনার্জি ফ্লো করতেছে আগের থেকে। এক্সট্রা টেরিটোরিয়াল ব্যাটল ফিল্ডের ভিতর বাকি মানুষরা তো এই দৃশ্য দেখে কিছুই বুঝতে পারতেছিল না যে এখানে আসলে হচ্ছে কি। আর ওদিকে অপোজিট ওয়াংলিং তো তার ফ্যামিলিকে মনে করে রাগে বলে, মাস্টার ট্যাং, আমি ওয়াংলিং ফেরত চলে আসছি, কারণ রেডি হয়ে যাও, এখন আগের তুলনা থেকে আরো বড় যুদ্ধ হবে, যেখানে এসবের সাথে ওয়াংলিং একটি নতুন